আসসালামু আলাইকুম প্রশিক্ষিতদের, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটি হচ্ছে পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ টপিক, ন্যাচারালিজম। ন্যাচারালিজম থেকে আমাদের প্রশ্ন মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, কখনো আসে কখনো আসে না, কিন্তু তারপরও আমাদের একটু এটা বিষয়টা জেনে রাখা গুরুত্বপূর্ণ। আমাদের এই ন্যাচারালিজম কথাটা কিভাবে আসলো? আহ আমাদের মূলত ন্যাচারালিজম কথাটা আসছেই যে শিল্প জিনিসটাই হচ্ছে আমাদের যে বাস্তব, সেই বাস্তবের একটা রিফ্লেকশন বা বাস্তবের একটা প্রতিবিম্ব। হুম। এবং সেই জিনিসটা থেকে আমাদের ন্যাচারালিজম কথাটা আসছে। এবং এই ন্যাচারালিজম আন্দোলনটার অন্যতম বিষয় ছিল যে একটা বুদ্ধি নির্ভর, একটা বিজ্ঞান নির্ভর বিশ্লেষণ ধর্মী দৃষ্টিকোণ থেকে আহ, সবকিছুকে ব্যাখ্যা করার যে একটা প্রচেষ্টা, সেটাই হচ্ছে আমাদের ন্যাচারালিজমের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। ঠিক আছে। একজন সাহিত্যিক যখন তার সৃষ্টি তৈরি করেন, মানে সেখানে সে জীবন এবং প্রকৃতিকে খুব নিবিড়ভাবে দেখেন, এবং যেভাবে দেখেন ঠিক সেভাবেই তিনি আহ একটা লেখার একটা কি পান, প্রয়াস পান। আমরা যত দিন দিন আধুনিক হচ্ছি, আমরা কিন্তু এই ন্যাচারালিজমের বিষয়টাকেই বেশি দেখতে পাচ্ছি। দেখো যে আমরা এখন যে মুভিগুলো দেখি, সেই মুভিগুলোর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কতটুকু রিয়েলিস্টিক করা যায়, একদম যতটা পারা যায় রিয়েলিস্টিক করার চেষ্টা করা হচ্ছে, তাই না? একজন এই যে যেমন আমরা ওপেন হেইমার মুভিটা দেখছি, সেই ওপেন হেইমার মুভিতে কি করছে, যে পরমাণু বোমার বিস্ফোরণ দেখানোর জন্য সে সত্যি সত্যি পরমাণু বোমা একটা ইয়ে বানাইছে, ছোট একটা পরমাণু বোমার ইয়েতে বিভিন্ন বিস্ফোরণের সে ওটা ভিডিও তৈরি করছে। তো এই যে যে বিষয়গুলা আমাদের যে বস্তুনিষ্ঠ ভাবে, বস্তুনিষ্ঠ ভাবে মানে কি, যেটা রিয়েল, যেটা যেমন সেটা সেভাবেই আলোচনা করা, সেটার কোনো পক্ষপাতিত্ব না করা, হ্যাঁ, আহ, সেভাবেই উপস্থাপন করার বিষয়টাই হচ্ছে আমাদের এই বস্তুনিষ্ঠ বিষয়। তো এভাবেই আহ, যখন এটাকে আমাদের সামনে প্রেজেন্ট করার একটা চেষ্টা, প্রেজেন্ট করার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা যখন থাকে, তখন সেটাই আমাদের এই ন্যাচারালিজম বা ইয়ে হয়ে ওঠে। তো আমরা এই ন্যাচারালিজমকে আমাদের রিয়েলিজমের একটা সম্প্রসারিত রূপ বা আরো স্পেসিফিক রূপ রূপে আমরা দেখতে পারি। জিনিসটা হচ্ছে এরকম, যেমন ধরো আমরা পড়েছি ফিজিক্স, তাই না? ফিজিক্স থেকে আবার কোয়ান্টাম মেকানিক্স আলাদা একটা সাবজেক্ট তৈরি হয়েছে, তাই না? আবার জীববিজ্ঞান পড়ছি, জীববিজ্ঞান থেকে আবার একটা আলাদা মাইক্রোবায়োলজি, হ্যাঁ, তারপর হচ্ছে যে আরো এরকম নানা ধরনের জেনেটিক্স, এরকম অনেক ধরনের সাবজেক্ট তৈরি হয়েছে। ন্যাচারালিজমটা হচ্ছে আমাদের ঠিক তেমনি রিয়েলিজম থেকে ন্যাচারালিজমের আগমনটা হয়েছে। রিয়েলিজমটা আমাদের বাস্তবভাবে বাস্তবতা সম্বলিত ইয়ে দেখানো হয়েছে। যেমন দেখো, আমরা প্রাচীনকালে রামায়ণ মহাভারত পড়ছি, আমরা নানা ধরনের লাইলি মজনু, পদ্মাবতী ইত্যাদি দেখেছি, কিন্তু সেগুলো কিন্তু রিয়েল না। আমরা রিয়েলিজমে আমরা দেখতে পাই যে যেভাবে ঘটনা ঘটতেছে সেভাবে দেখানো হয়েছে, মানুষের জীবনের ঘটনাগুলোর ওখানে বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ন্যাচারালিজমে কি করলো কি, ন্যাচারালিজমে একদম আরো বেশি রিয়েলিস্টিক করে জিনিসটা তুলে ধরার চেষ্টা করা হলো। যেমন দেখো, রবীন্দ্রনাথ রিয়েলিজমের ইয়ে ইয়ে ছিল। তিনি তার গল্পে, ছোট গল্পে বলো, কবিতাতে বলো, উপন্যাসে বলো, ঘটনার বর্ণনা দিয়েছেন বাস্তব ঘটনার আলোকে। কিন্তু আহ ওখানে দেখো যে রবীন্দ্রনাথের কোন সাহিত্যে কোথাও একটা অশ্লীল বাক্য তুমি খুঁজে পাবে না। আমরা যতই শিক্ষিত হোক না হই না কেন, আমাদের বর্তমান সময়ে আমাদের মুখ দিয়ে অনেক সময় ওই যে খারাপ কথা বের হয়ে আসে, তাই না? বিভিন্ন ধরনের গালাগালি বের হয়ে আসে। তো এটা কিন্তু একটা বাস্তব, এটা কি একদমই ছিল না আগে? অবশ্যই ছিল, কিন্তু লেখকরা সেটা উপস্থাপন করার প্রয়োজন মনে করেননি। কিন্তু এখন দেখো যে এই জিনিসগুলো কিন্তু উপস্থাপন করা হচ্ছে। কেন উপস্থাপন করা হচ্ছে?
আরো রিয়েলিস্টিক করার জন্য, আরো বেশি বস্তুনিষ্ঠ ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে। এবং এটাকেই বলা হচ্ছে ন্যাচারালিজম। আমাদের যেটা স্বাভাবিক ভাবে আমাদের ভিতরে আসে সেটাই হচ্ছে আমাদের ন্যাচারালিজম। যেমন আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তাই না, যারা ফোন দিলে, হ্যাঁ, আমরা কি করি, লাউড স্পিকারে কথা বলার সাহস আমাদের থাকে না, হয়তো হেডফোন লাগায় শুনতে হবে, নয়তো এই রুমের এক সাইডে গিয়ে বা কোথাও নিরিবিলি জায়গায় গিয়ে তার সাথে কথা বলতে হবে, তাই না। এ হয়তো ফোন করে বলবে না যে হ্যালো, এ ফোন করে বলবে যে এই ডট 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 ডট, কিরে কি অবস্থা, কেমন আছোস, এরকম করে কথা শুরু করবে আর আমাদের লিলি নাকি ঢুকতে পারতেছে না। লিলি ঢুকতে না পারলে লিলিরে এখন আমি কি করব বলো, লিলির নেটওয়ার্কের সমস্যা। নক দিয়ে বলতেছে আপনাকে বলার জন্য। তো যাই হোক, এই যে যেটা বললাম যে আমাদের এই ন্যাচারালিজমের এই জিনিসটা হচ্ছে এটা স্বাভাবিকভাবেই যে বস্তুনিষ্ঠ যে উপস্থাপন, সেটাই ন্যাচারালিজম। তো আমরা ন্যাচারালিজমের কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এখন আমরা আলোচনা করি। আহ প্রথমে আসি, আমরা যা দেখি তাই কি সত্যি? এই প্রশ্নের উত্তর খোঁজার একটা সাহিত্যিক প্রয়াস হলো কি ন্যাচারালিজম। আমরা যেটা দেখতেছি এটা কি আসলে সত্যি? আমরা যেমন মনে করো দেখতেছি যে আরে এখানে তো চিফ অ্যাডভাইজার অনেক গাড়ি নিয়ে যাচ্ছে, ইয়ে করতেছে, কত আরামের চাকরি, কত আরামে, শুধু কিছু করতেছে না, কলমের খোঁচা দিচ্ছে, এরকম, তাই না? কিন্তু ভিতরে ভিতরে কি হচ্ছে সেটা তো আমরা দেখতেছি না। বা এই যে যে দেখো যে আহ, আহ, উম, আওয়ামী লীগের আমলে কি হয়েছিল, যে কয়েকদিন পর পর এক একটা টপিক চলে আসতো, ভাইরাল হইতো। হ্যাঁ, রাসেল ভাইপার নিয়ে এত বেশি ইয়ে করা হয়েছে, তাই না? তো রাসেল ভাইপার, রাসেল ভাইপার মানে এমন একটা অবস্থা, মনে হচ্ছিল যে চারিদিকে শুধু রাসেল ভাইপার কিলবিল কিলবিল করতেছে। কিন্তু আমাদেরকে এভাবে দেখানো হয়েছে, কিন্তু আসলে কি এটা ওরকম ছিল? এরকম কিন্তু ছিল না। আমরা যা দেখি, হ্যাঁ, এই যে সেটা কি সত্যি কিনা, এই যে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করাটাই হচ্ছে আমাদের ন্যাচারালিজম। আমরা মানুষ হিসেবে আমরা ভদ্রতার একটা মুখোশ পরে থাকি, তাই না? অনেক সময় যেমন আমি তোমাদের সাথে যেভাবে কথা বলছি, আমি আমার বন্ধুদের সাথে এক হলে কিন্তু ওভাবে কথা বলি না। আবার তোমরা আমার সাথে যেভাবে কথা বলো, তোমরা বন্ধুরা এক হলে কিন্তু সেভাবে কথা বলো না। তো এই যে যে আমরা একটা ভদ্রতার মুখোশ পরে থাকি, এই ন্যাচারালিজমে সেই জিনিসটাকেই খোঁজার চেষ্টা করা হয়, এবং সেটা একটা সাহিত্যিক প্রক্রিয়ার মাধ্যমে। এটা হচ্ছে ন্যাচারালিজম। এটা মূলত আমি যেটা বলেছিলাম যে রিয়েলিজম বা বাস্তববাদের একটা বিকশিত রূপ, বিকশিত হয়ে গেছে, এটা বিকশিত হবে, যেখানে জীবনকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখানো হয়। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখানো হয়, যেমন ধরো ওই যে আগে দেখা যেত যে অনেকে জাদু দেখায়, যে কি লেবু কাটতেছে ছুরি দিয়ে, লেবু থেকে রক্ত পড়তেছে, এরকম অনেক জাদু আমরা দেখছি না? আসলে কি হয়, ওই ছুরির সাথে একটা বিশেষ কেমিক্যাল মিশিয়ে রাখা হয়, এটা এমনিতে বাইরে থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু যখন এটা লেবুর রসের সংস্পর্শে আসে তখন সেটা কি হয়ে যায়, লাল হয়ে যায়। এই যে এভাবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে একটা ব্যাখ্যা করা, আমরা যেমন পুতুল নাচের ইতিকথাতে আমরা দেখবো যে মানিক বন্দ্যোপাধ্যায় ওখানে একটা ব্যক্তি বলেছিল স্বেচ্ছা মৃত্যু বরণ করবে। স্বেচ্ছা মৃত্যু কিভাবে বরণ করেছিল, সে আফিম খেয়ে মৃত্যুবরণ করেছিল, এবং সেটা লেখক কিন্তু বুঝতে পেরেছিল এবং বর্ণনা দিয়েছিল যে তার যে চেহারা কালো হয়ে আসা, ঘাম, হ্যাঁ, ইত্যাদি দেখে বোঝা যাচ্ছে যে সে আফিমের ওভারডোজ নিয়েছে এবং সে স্বেচ্ছামৃত্যু এভাবেই বরণ করেছে। এই যে যে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সে একটা জিনিসকে আমাদের সামনে তুলে ধরলো, আমাদের সামনে সেটাকে প্রেজেন্ট করলো, সেটাই হচ্ছে আমাদের ন্যাচারালিজম। ওকে। তো ন্যাচারালিজম কি? এটা একটা সাহিত্যিক ও দার্শনিক আন্দোলন যেটা 19 শতকের শেষ ভাগে ফ্রান্সে শুরু হয়েছিল। আমাদের এটা বাস্তববাদ থেকে উদ্ভূত হলেও আরো গভীরভাবে মানুষকে তার উত্তরাধিকার, পরিবেশ ও সামাজিক বাস্তবতার দ্বারা নিয়ন্ত্রিত প্রাণী হিসেবে উপস্থাপন করার প্রয়াস হিসেবে এটাকে দেখা হয়। আমাদের বাস্তবতা, যেমন আমরা বললাম, তো আমরা প্রাচীনকালে মধ্যযুগে যেরকম সাহিত্যিক উপাদান দেখেছি, সেটাতে বাস্তবতা ছিল না, মানে স্বাভাবিকভাবে এটা আমরা ধরে নিয়েছি এটা অবাস্তব জিনিস, কিন্তু আধুনিক কালে এসে আমরা যে সাহিত্যগুলো পেলাম সেখানে আমাদের বাস্তবতা আসলো। কিন্তু ন্যাচারালিজমকে আরো এই বাস্তবতাটাকে আরো গভীরভাবে আমাদের সামনে উপস্থাপন করা হলো। তো
তো এই ন্যাচারালিজমের যে প্রবক্তা, সে প্রবক্তা হচ্ছে ফরাসি সাহিত্যিক বা ফ্রান্সের সাহিত্যিক। তিনি ন্যাচারালিজমের জনক হিসেবে বিবেচিত। এছাড়াও আছে স্টিফেন ক্রেন, থিওডোর ড্রিজের, ফ্রাঙ্ক নরিস, হ্যাঁ, এবং আমেরিকান সাহিত্যজ্ঞ। তা আমাদের এই মূল দর্শনটা কি? ন্যাচারালিজমের মূল দর্শন হচ্ছে মানুষ প্রকৃতির নিয়ম, উত্তরাধিকার বা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত একটা জৈবিক সত্তা। খেয়াল করো, আমাদের পরিবেশ দ্বারা কিন্তু আমরা নিয়ন্ত্রিত হই, আমাদের উত্তরাধিকার দ্বারা আমরা কিন্তু নিয়ন্ত্রিত হই। আমরা দেখো, আমরা যখন বাসা থেকে বের হব বা ইয়ে হব, আমাদের সবকিছুর উপর আমাদের পরিবারের একটা কি থাকে, আহ, প্রভাব থাকে, আমাদের পরিবেশের একটা প্রভাব থাকে। যেমন দেখো, আমাদের দেশে আমরা ছেলেরা কি করি, লুঙ্গি পরি। কেন পরি? কারণ এই পার্সপেক্টিভে আমাদের জন্য লুঙ্গিটা একটা খুবই আহ কি বলবো, মানে ন্যাচারাল একটা বিষয়, বা এটা লুঙ্গিটা আমাদের জন্য কমফোর্টেবল একটা বিষয়। তো এখন দেখো, তাহলে এইভাবে আমরা পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি না। যেমন আমাদের এখানে আমরা ভাত খাচ্ছি, কেন ভাত খাচ্ছি? কারণ আমাদের এখানে ভাত বা ধানটা উৎপন্ন হচ্ছে বেশি। ওকে। আবার উত্তরাধিকার হিসেবে আমরা যদি দেখো যে আমাদের যে পূর্বপুরুষরা, আমাদের দেশে যে আমাদের যে বিভিন্ন রীতিনীতি আছে, ঐতিহ্য আছে, আমরা যেমন মুরব্বীদেরকে দেখলে সালাম দেই, মুরব্বীদের সাথে মাথা নিচু করে কথা বলি, তাদের কথার উপরে কোনো পাল্টা লজিক দেই না, লজিক থাকলেও আমরা পাল্টা লজিক দেই না, তাদেরকে সম্মান করি। হ্যাঁ, এই যে যে বিষয়গুলো, উত্তরাধিকার, প্রাকৃতিক নিয়ম এবং পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত, আমরা একটা কি, জৈবিক সত্তা। খেয়াল করো, আমরা কিন্তু একটা জৈবিক সত্তা। কারণ আমরা জীব, আমাদেরও কিছু চাহিদা আছে, আমাদেরও কিছু চাওয়া পাওয়া আছে। এই সব কিছু আমাদের আহ, শারীরিক একটা নিডস আমাদের কিন্তু আছে, তাই না? যেমন এই যে একটা ছেলে একটা মেয়েকে দেখে প্রেমে পড়ে। কেন প্রেমে পড়ে? এটার অন্যতম মূল কারণ হচ্ছে তার জৈবিক সত্তা। ওকে। জৈবিক সত্তা দিকে যদি আমরা একদম খুব গভীরভাবে যদি দেখতে যাই, তাহলে দেখবো যে প্রথমে ছেলেটা ভাবে যে এই মেয়েটা তার উত্তরাধিকার তৈরি করতে সক্ষম হবে কিনা, তাই না? তোমরা স্বাভাবিকভাবে দেখবে যে কোনো ছেলে প্রথমেই যে কোনো মেয়ের প্রেমে পড়লে সেই মেয়েটা গুড ফিগারের হয়, সুন্দর ফিগারের হয়। সুন্দর ফিগার বলতে কি, স্বাস্থ্যবান, শক্তিশালী, মানে তার ইয়ে থাকবে, কোমর চিকন থাকবে, তার ইয়ে বড় থাকবে, বুক এবং নিতম্ব। তো এই কেন এই একটা সন্তান সম্ভাব্য ইয়া যদি যে সন্তান যে বেশি ইয়ে করতে পারবে, তার বডির গঠনটা ওরকমই হবে, ওইটা দেখেই কিন্তু আকৃষ্ট হচ্ছে। তাহলে দেখো, আমরা এই যে জৈবিক সত্তাটা আমাদের এখানে একটা বড় ভূমিকা পালন করে। ওকে। তো এই যে এগুলোর দ্বারা আমরা কি হচ্ছি, নিয়ন্ত্রিত হচ্ছি। এবং আমাদের যে মানব চরিত্র যেটা নির্ধারিত হয় আমাদের জিনগত গঠন, সামাজিক বাস্তবতা, পরিবেশ দ্বারা, মানুষের ইচ্ছা শক্তি, নৈতিকতা ইত্যাদি এখানে গৌণ বিবেচনা করা হয়। আমাদের যেমন ধরো, আমাদের জিনগত আমাদের গঠন যেরকম আছে, আমরা যেমন আমরা স্বাভাবিকভাবেই বাঙালি কি হয়, ওই যে আমরা চর্যাপদে পড়েছি, ভুসুকুপা কিভাবে হয়েছে তার নাম, ভুক্তি সুক্তি কুটির, মানে বাঙালি স্বাভাবিকভাবেই কি থাকে, অলস প্রকৃতির হয়ে থাকে। হ্যাঁ, এবং সে অলসতা করে দিন কাটায়, কাজে কর্মে তার মনোযোগ নেই। আবার ইউরোপিয়ানদের দেখো, তারা প্রচন্ড কাজ করে। এটা একটা আমাদের জিনগত গঠন আমাদের ভিতরে হয়ে গেছে, সামাজিক বাস্তবতা আমাদের ভিতরে হয়ে গেছে। আমরা সামাজিক বাস্তবতার ভিতরে আছি বলেই আমরা দেখো যে এখানে এই আহ গাড়ি বাড়ি থাকাটাকে অনেক বেশি কি করে, প্রায়োরিটি দেয়, তাই না? সরকারি চাকরিজীবীর বেতন অনেক কম, তারপরও মেয়ের বাপরা সরকারি চাকরিজীবী ছেলেকে দিতে চায়। কারণটা কি? সামাজিক বাস্তবতা। সরকারি চাকরিজীবীর কাছে বিয়ে দিতে পারলে একটা আলাদা সামাজিক অবস্থান তৈরি হয়। তো এই যে এইসব নানা বিষয় আমাদের এগুলো কি হয়, আমাদের এই যে মূল আমাদের ইয়ের উপরে প্রভাব ফেলে, সেগুলোই এখানে লেখকরা, সাহিত্যিক ইয়ারা তুলে ধরার চেষ্টা করে। ওকে। আমরা এখন আহ, আমাদের এই যে ন্যাচারালিজমের চারটা বৈশিষ্ট্য আছে। ন্যাচারালিজমের মূল যে চারটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটার ভিতরে আমাদের প্রথমে আসে যেটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি।
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বলতে আমরা কি বুঝি? আমাদের দেখো, লেখক গবেষকের মতো চরিত্রদের জীবন বিশ্লেষণ করেন নিরপেক্ষভাবে, এবং মনস্তত্ত্ব, সমাজতত্ত্ব, জীববিজ্ঞানের প্রভাবটা এখানে লক্ষণীয়। তো এখানে আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে বেশি যেটা আসে, যেটা হচ্ছে বাস্তবতা, বা আমাদের যে বাস্তববাদ, রিয়েলিজমের যে একটা রূপ, সেটা আমরা এখানে দেখি। বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে বাস্তব জিনিসকেই আহ বিবেচনা করে, যেটা কোনো উপস্থিতি নাই, যেটাকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, সেটা বিজ্ঞানে কি নাই, সেটার কোনো অবস্থান নাই, তাই না? সম্পূর্ণ। তাহলে এই যে যে এভাবে আমাদের বিজ্ঞানের এই একটা দৃষ্টিভঙ্গি, আমি আহ, আগে আলোচনা করেছিলাম যে পুতুল নাচের ইতিকথাতে এই মাইকেল মধু, সরি, মানিক বন্দ্যোপাধ্যায় ওখানে ওই যে স্বেচ্ছামৃত্যুর ঘটনাটা বর্ণনা করেছেন। আবার আমরা এরকম আরো অনেক অনেক গল্প, বা এই যে হুমায়ুন আহমেদের বিভিন্ন গল্পে আমরা কিন্তু দেখি, ওখানে তারা ব্যাখ্যা করা হয়েছে, বা মিসির আলীর যে গল্পগুলো আমরা পড়ি, তাই না? সে মিসির আলীর গল্প তো দেখবে যে একটা একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে নিরপেক্ষভাবে। তো এইটা হচ্ছে আমাদের একটা ন্যাচারালিজমের অন্যতম একটা বৈশিষ্ট্য। এরপর আরেকটা বিষয় যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে উত্তরাধিকার ও পরিবেশের প্রভাব। মানুষকে তার জিনগত গঠন, সমাজ, পরিবেশের শিকার হিসেবে চিত্রায়িত করা হয়। আমরা জিনগতভাবে অলস, হ্যাঁ, আমাদের ভিতরে নানা ধরনের ইয়ে থাকে, বা ওই যে আমরা দেখি যে কি আহ, বাপের স্বভাব পায়, মায়ের স্বভাব পায়, হ্যাঁ, বা সমাজের ইয়ের কারণে, যেমন আমাদের এই যে স্ত্রীকে ডমিনেট করা, আমাদের পুরুষত্বের একটা অন্যতম ইয়া করা হয়, ধারণা করা হয়, হ্যাঁ, স্ত্রীকে যদি ডমিনেট করা যায়, সেই হচ্ছে সত্যিকারের পুরুষ। তো এই যে যে আমরা দেখো এখন এইরকম সমাজ পরিবেশের কারণে আহ একটা মেয়ে কিন্তু কি হচ্ছে, তার শিকার হচ্ছে এখানে। আহ উম, আরো একটা বিপদ দেখো, যে এই যে যেমন উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, যে মদ্যপ পিতার সন্তান মাদকাসক্ত হওয়ার প্রবণতা রাখে। তুমি যদি খারাপ হও, মদ্যপ হও, ইয়ে হও, তোমার ছেলেও কি হবে, মদ্যপ হবে, বা তোমার ছেলেও মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এই যে আহ উম, আমাদের যে সামাজিক, অর্থনৈতিক, হ্যাঁ, আমাদের যে অসহায়তা, আমাদের কামনা বাসনা, হ্যাঁ, উত্তেজনা, এসব কিছু এভাবেই আহ উত্তরাধিকার বা পরিবেশের প্রভাবের মাধ্যমে ন্যাচারালিজমের ইয়েতে তুলে ধরার চেষ্টা করা হয়। ব্যক্তিগত স্বাধীনতার অভাব। আমরা আসলে বলি যে আমরা মানুষ জন্মগত ভাবেই স্বাধীন, কিন্তু তুমি কি স্বাধীনভাবে সবকিছু করতে পারতেছো? স্বাধীন চিন্তা তুমি কি করতে পারতেছো? তুমি দেখো তো, যে তুমি হয়তো বা একটা ডিসিশন নিলা, কিন্তু সেই কথাটা তুমি স্বাধীনভাবে বলতে পারবা কিনা? আমাদের কিন্তু এই স্বাধীনতাটা নাই। আমাদের মানুষ স্বাধীন ইচ্ছার দ্বারা পরিচালিত নয়, বরঞ্চ পূর্ব নির্ধারিত নিয়ামক দ্বারা প্রভাবিত। আমাদের পূর্ব নির্ধারিত নিয়ামক কি? যেমন ধরো ভাই, পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে একটা চাকরি বাকরি করতে হবে, চাকরি করে একটা বিয়ে করতে হবে, বিয়ে করে পোলাপান উৎপাদন করতে হবে, পোলাপান উৎপাদন করে এদেরকে বড় করতে হবে, এদের পড়ালেখা করাইতে হবে, হ্যাঁ, তারপরে তাদেরকে বিয়ে করাইতে হবে, তাদের নাতিপুতি লাগবে, এরপরে একদিন একদিন টুক করে মরে যেতে হবে। এটা হচ্ছে আমাদের পূর্ব নির্ধারিত নিয়ামক বা একটা প্রভাব। আমাদের জীবনটা এভাবেই কি করা হচ্ছে, আহ দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো এই যে আমাদের আহ আমাদের আশাকাঙ্ক্ষা, দাবি, এইসব বিষয় আহ আমাদের অনেক সময় কি হয় না, পূরণ হয় না। তো এই যে ন্যাচারালিজমের ইয়াতে আমরা দেখতে পাই যে একজন যে সাহিত্যিক, মানুষের এই যে আহ মানুষ সাধারণ ইচ্ছা দ্বারা পরিচালিত না হয়ে আমাদের পূর্ব নির্ধারিত বিষয় দ্বারা ইয়া হচ্ছে, সেটা এখানে বেশি দেখা যায়। বা এখানে আমাদের সর্বশেষ যেটা হচ্ছে যে জীবনের নিম্ন মানবিক ও কঠোর বাস্তবতা উপস্থাপন, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমাদের এই যে ন্যাচারালিজমে কি করা হচ্ছে, যে আহ যৌনতা, দারিদ্র্য, অপরাধ, সমাজের নিচুতলার জীবন, এসব এখানে উঠে আসে। আমি কয়েকদিন আগে নেটফ্লিক্সে একটা সিরিয়াল দেখতেছিলাম, হোয়েন লাইফ গিভ ইউ ট্রিঙ্গেলস না কি যেন একটা, আমি নামটা ভুলে গেছি।
সিরিয়ালটার বিষয়বস্তু হচ্ছে যে একটা মেয়ে, সে খুব ছোট থেকে ইয়ে হইছে, বড় হইছে। সে কবি হতে চাইতো, কিন্তু তার জীবনে সেটা করা সম্ভব হয় নাই। এর ভিতরে সে প্রেমে পড়ে এবং সে একটা সাধারণ ছেলেকে বিয়ে করে। হ্যাঁ, ওই ওই তো দেখা যাচ্ছে যে ওই মেয়ে, ছেলে মাছ ধরতো আর ওই মেয়ে বাজারে মাছ বিক্রি করতো। এই যে একটা সিম্পল লাইফ, সিম্পল ইয়াতে এখানে দেখানো হয়েছে, তাদের ভিতরে দারিদ্র্য দেখানো হয়েছে, যৌনতার বিষয়গুলো দেখানো হয়েছে, অপরাধ দেখানো হয়েছে, সমাজের তারা নিচু তলার অবস্থান। আমরা দেখো মধ্যযুগে বা ইয়াতে আমরা দেখবো যে কি সমাজের বড় বড় মানুষদের অবস্থা, এমনকি রবীন্দ্রনাথের লেখাতেও আমরা কিন্তু গরিব সাধারণ মানুষের জীবনকে মুখ্য করে কোনো লেখা লিখতে দেখি না। কিন্তু দেখো মানিক বন্দ্যোপাধ্যায় এসে কি করলো, পদ্মা নদীর মাঝি লিখলো। হ্যাঁ, সেখানে তিনি একজন জেলে পরিবারের ইয়াকে দেখানোর জন্য সমাজের জেলে পরিবারের সেখানে জেলেদের সাথে গিয়ে তিনি সময় কাটিয়ে তাদেরকে খুব কাছ থেকে অবজার্ভ করে তাদেরকে নিয়েই তারপর তিনি পদ্মা নদীর মাঝি উপন্যাস লিখছেন। এই যে এভাবে ন্যাচারালিজমে এই সব যৌন সব ইয়াগুলো উঠে আসে। তো এখানে যৌনতার ব্যাপারটা কিভাবে আসলো, যেমন পদ্মা নদীর মাঝিতে আমরা দেখি যে আহ এই ওই যে কুবের মাঝি, হ্যাঁ, সে তার স্ত্রী ল্যাংড়া, স্বাভাবিকভাবেই ল্যাংড়া স্ত্রী, বিকলাঙ্গ স্ত্রীর প্রতি তার কি ছিল না, আকর্ষণ ছিল না। তার আকর্ষণ ছিল তার শ্যালিকার সাথে, কপিলার সাথে। কপিলা সুগঠিত, সুডল বুক, ইয়া, এবং সেখানে স্বাভাবিকভাবে অ্যাজ এ ম্যান সে কপিলার প্রতি আকৃষ্ট হয়। কপিলাও কুবেরের ইয়া দেখে তার প্রতি আকৃষ্ট হয়। এই যে যে যৌন আকাঙ্ক্ষার বিষয়গুলো, হ্যাঁ, আমরা এসব কিছু দেখতে পাই এই ন্যাচারালিজমের সাহিত্যে। সৌন্দর্য, রোমান্স বা আদর্শিক জীবন এখানে আমরা দেখতে পাই না। আমরা যেমন দেখো রামায়ণে দেখছি কি, রামায়ণে দেখছি রাম হচ্ছে যে একদম অল ইন ওয়ান, চরিত্রবান, কোনো ধরনের ইয়ে নাই। হ্যাঁ, কোনো দোষ ত্রুটি আমরা তার ভিতরে খুঁজে পাই না। আবার দেখো রোমান্সের ইয়েতে আমরা পদ্মাবতীতেও সেভাবে দেখছি। এবার এরকম করে আমরা বিভিন্ন ইয়েতে দেখতে পাই, বাংলা ছবি যে আলমগীর শাবানার আমলের যে মুভিগুলো, তখন দেখতে পাইতাম নায়ক অত্যন্ত আদর্শবান। হ্যাঁ, ঘুষ খায় না, এক টাকা ইয়ে করে না, কোনো কাজের ফাঁকি দেয় না, সে সব কিছুতে খুব বেশি ইয়া। এরকম কিন্তু আমরা বাস্তবে দেখতে পাই না। আমাদের এই বাস্তবে আমরা একদম আহ, অনেকে বলে আমি অনেক অনেস্ট, অনেকেই নিজে নিজে দাবি, হ্যাঁ, নিজে যারা অনেস্ট বলে অনেস্ট সে নয়, লোকে যারা অনেস্ট বলে অনেস্ট সে হয়। হ্যাঁ, তো এখন এই আমরা কি যেভাবে দেখি সে আদর্শ সবার কি সেটা আছে? হ্যাঁ, আমার তো মনে হয় না সেটা রাখা সম্ভব। আমাদের এই বর্তমানে এমন একটা সময় আমরা পার করতেছি, আদর্শিক জীবন আমাদের পক্ষে লিড করা সম্ভব না। এই আদর্শ ত্যাগ করে আমরা দেখবো যে কি অনেক সময় বিভিন্ন নায়ক বা ইয়েতে দেখতে পাচ্ছি নায়করা ঘুষ খাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি নায়করা মদ খাচ্ছে। হ্যাঁ, তা খারাপ ইয়াতে যাচ্ছে। তো এই যে যে চুরি করতেছে, আমরা এখন দেখো বিভিন্ন মুভি দেখি চুরি করতেছে, এই আমরা এখানে ওটা দেখে এক্সাইটমেন্ট হচ্ছে। যেমন ধুম 2, ধুম 2 তে কি করে, ঋতিক চুরি করে। তো চুরি করা তো একটা আদর্শ হতে পারে না, তাই না? এই যে যে বিষয়গুলো আমাদের এখানে ন্যাচারালিজমে তুলে ধরার চেষ্টা করা হয়। সোজা কথা হচ্ছে যে আমাদের এই অবক্ষয়িত জীবন, আমাদের যে অবক্ষয়িত একটা সমাজ আছে, সেই সমাজটার একটা ফটোগ্রাফ বা একটা ছবি তুলে সেটা আমাদের সামনে উপস্থাপন করা হয় এই ন্যাচারালিজমের সাহিত্যিকদের অন্যতম একটা প্রধান কাজ। এবং এই ছবি তুলে উপস্থাপন করার ভিতরে তাদের একটা আবেগহীন দৃষ্টিভঙ্গি থাকে। তো তাহলে ন্যাচারালিজম এবং রিয়েলিজমের ভিতরে পার্থক্যগুলো আমরা যদি দেখি, যে মূল দর্শনটা হচ্ছে রিয়েলিজমে বাস্তবতা উপস্থাপন করে আর ন্যাচারালিজমে বাস্তবতার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়। যেমন দেখো বাস্তবতার উপস্থাপন কিভাবে করতেছে। বাস্তবতার উপর যেমন হচ্ছে যে আমাদের বাস্তব সাহিত্যে আমরা বিভিন্ন ধরনের আহ, সাধারণ নরনারী, আহ মধ্যবিত্ত, নিম্নবিত্ত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এসব গুলো আমরা এগুলো দেখি। কিন্তু বাস্তবতার বৈজ্ঞানিক ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখতে পাই যে ওখানে মনে করো একটা গরিব মানুষ
রিয়েলিজমে একজন গরিব মানুষ দেখানো হয়েছে, কিন্তু ন্যাচারালিজমে কেন একজন মানুষ গরিব সেটা দেখানো হয়। হয়তো দেখা যাবে যে সে আম, কি করতেছে, তার কোনো খারাপ অভ্যাস আছে, মদ খাচ্ছে, জুয়া খাচ্ছে, সে কাজ করতেছে না। ওকে, এই যে এরকম একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা সেখানে দেখানো হয়। দেখবা যে আমরা ইয়েতে গরিব মানুষ মানে দুর্বল, অসুস্থ, কিন্তু বৈজ্ঞানিক ইয়ে দিকতে আমরা যদি দেখি যে একটা গরিব মানুষ কেন অসুস্থ হয়, কারণ সে যে পরিমাণ ওয়ার্কলোড নেয় সেই পরিমাণ খাবার সে খেতে পারে না, সেভাবে সে ভালো জায়গায় থাকতে পারে না, ঘুমাতে পারে না, এ কারণে সে অসুস্থ হয়ে যায়। তো এই যে যে এভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা ন্যাচারালিজমে করা হয়। চরিত্র উপস্থাপন দেখো, আমরা যেভাবে বলছিলাম সাধারণ মানুষ, মধ্যবিত্ত জীবন, এভাবে চরিত্র উপস্থাপন করা হচ্ছে। আমরা রবীন্দ্রনাথের এরকম অনেক অনেক উদাহরণ আমরা দেখব। কিন্তু আমাদের ন্যাচারালিজমে কি করা হচ্ছে, সেই সমাজের একদম বেশ্যা, ভিখারি, অপরাধী, নিপীড়িত এরকম আমরা এদেরকে দেখি। যেমন আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে প্রাগৈতিহাসিক যে গল্পটা আছে, সেখানে আমরা দেখতে পাই যে কি একটা মেয়ে তার শরীর বিক্রি করতেছে, আরেকটা আরেকটা ওই ভিক্ষুক, হ্যাঁ, তার পায়ের ঘা দেখিয়ে দেখিয়ে ইয়ে করতেছে, অপরাধী সে, এই আবার এরকম করে আমাদের অনেক ধরনের আহ, জিনিসগুলো এখানে দেখানো হয়। কারণ নির্ণয় যদি আমরা দেখি যে সামাজিক কারণ, রিয়েলিজমের সামাজিক কারণ, আর ন্যাচারালিজমে দেখা হয় জৈবিক কারণ। সামাজিক কারণটা কি, রবীন্দ্রনাথের ইয়েতে আমরা দেখবো যে সেখানে আহ যেমন দেখানো হচ্ছে যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক তৈরি হচ্ছে। হ্যাঁ, আমরা যেমন চোখের বালিতে দেখতে পেয়েছি, আমরা যেরকম দেখতে পেয়েছি ঘরে বাইরে, হ্যাঁ, সুরেশ, তারপরে এরকম আরো অন্যান্যদের সাথে। আবার আমরা গৃহদাহতে দেখেছি অচলা, আমরা বিলাসীতে দেখেছি, হ্যাঁ, বিলাসী, এরকম করে অনেকগুলো সামাজিক কারণ আমরা দেখতে পাই। কিন্তু আমরা যখন পুতুল নাচের ইতিকথা দেখব, এখানে আমরা দেখতে পাই যে কুসুম, হ্যাঁ, কুসুম কেন আহ, একটা বিবাহিত মেয়ের প্রতি আকৃষ্ট হয়, অন্যতম কারণ ছিল সে ছিল অত্যন্ত প্রাণোচ্ছল। আবার ওই বিবাহিত মেয়েটা কেন ডাক্তার কুসুমের প্রতি আকৃষ্ট হয়েছিল, কারণ সে তার হাজবেন্ডের আহ অতটা ইয়ে ছিল না, স্মার্ট ছিল না। এই কারণেই স্বাভাবিকভাবে একজন স্মার্ট শিক্ষিত মানুষের দিকে আকৃষ্ট হয়েছিল। এই যে যে এখানে দেখে এভাবেই সামাজিক কারণ এবং জৈবিক কারণের পার্থক্যটা ন্যাচারালিজমে আমরা আলাদাভাবে দেখতে পাই। নেতিবাচক দিকটা হচ্ছে যে কিছুটা সংযত রিয়েলিজমে, ওই যে বললাম রবীন্দ্রনাথের কোথাও কোনো তুমি কি পাবে না, একটা আহ অশ্লীল বাক্য তুমি কোথাও খুঁজে পাবে না, বা এরকম কোনো সিচুয়েশন আমরা এখানে দেখতে পাবো না। কিন্তু ন্যাচারালিজমে আমরা সাহসিকতা বা যৌনতা, সহিংসতা ইত্যাদি কিন্তু আমরা ওখানে দেখতে পাই। মানব ইচ্ছা এখানে দেখতে পাই যে মানব ইচ্ছা কিছুটা স্বাধীন ইচ্ছা আছে, এবং এখানে ন্যাচারালিজমে সেই নিয়ন্ত্রিত নিয়তির হাতে। কিরকম, দেখো যে আমরা যেমন অপরিচিতা গল্পটা পড়ছি, অপরিচিতা গল্পে দেখতে পাই অনুপম একটা নিজস্ব ইচ্ছা আছে, সেই ইচ্ছা দিয়েই সে উম কল্যাণীর সাথে সময় কাটিয়েছে। মানে সে বলেছে যে না, কল্যাণীকে আমি না পেলেও তার সাথে কাজ করে তাকে আমি জায়গা পেয়েছি, এরকম কথাটা বলতেছে। কিন্তু নিয়তির হাতে যদি নিয়ন্ত্রিত মানুষের আমরা দেখি যে এই যে যে আমরা আহ, অনেক সময় দেখি যে অনেক মানুষ চেষ্টা করে যাচ্ছে বারবার, কিন্তু তারপরও ব্যবসায় লস খাচ্ছে, হ্যাঁ, সে নানাভাবে আহ ইয়ে হচ্ছে, কষ্ট পাচ্ছে, বা হয়তোবা সে বড় একটা ব্যবসা করছে, কিন্তু দেখা গেল যে ঘটনাচক্রে সেখানে একটা আগুন লেগে সাতটা ব্যবসা ধ্বংস হয়। তো মানুষ এভাবেই নিয়ন্ত্রিত হয় নিয়তির দ্বারা। হ্যাঁ, এই জিনিসগুলো ন্যাচারালিজমে আমাদের দেখানো হয়। যেমন আমরা দেখেছি যে পাত আমরা একটা আহ, মানিক ইয়ার একটা গল্প আছে প্রমোদ চৌধুরী, যে শাহজাহান, ফকির শাহজাহান। তো সেখানে ফকির শাহজাহান তার স্ত্রীকে মৃত্যুর একদম ইয়ে পর্যন্ত দেখিয়ে দেখাচ্ছিল, স্ত্রীর প্রতি তার যে ইয়েটা। কিন্তু এটা তো তার নিয়ন্ত্রিত নিয়তির হাতে সে নিয়ন্ত্রিত ছিল, তার হাতে কিছুই করা
ছিল না। তো এই যে যে বিষয়গুলো ন্যাচারালিজম এবং রিয়েলিজমের এখানে পার্থক্য। আমরা মানে রিয়েলিজমে যেটা দেখানো হয়, ন্যাচারালিজমে সেটাকে আরো বেশি স্পেসিফিক করে দেখানো হয়। ওকে, যেমন দেখো আমরা একটা অনেক দূর থেকে একটা মেয়েকে দেখে বলবো যে বাহ কি সুন্দর, কিন্তু তুমি যখন একদম মেয়েটার খুব কাছাকাছি আসবা দেখবে যে তার গালে দাগ আছে, ইয়াতে দাগ আছে, তাই না? পার্থক্যটা হচ্ছে এখানে, দূরের থেকে রিয়েলিজম একটা বাস্তব ইয়াতে সৌন্দর্য ইয়ে করা হচ্ছে, ন্যাচারালিজমে সেই সৌন্দর্যের ভিতরে যে খুঁত আছে সেই খুঁতগুলোকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। এই হচ্ছে ন্যাচারালিজম এবং রিয়েলিজমের পার্থক্য। তা আমরা এই যে পুতুল নাচ রীতি কথা এভাবে আমরা আলোচনা তো করেছি। হ্যাঁ, এবং আরো দেখেছি যে কি চরিত্ররা দরিদ্র, রোগ, সামাজিক নিষ্ঠুরতা দ্বারা নিয়ন্ত্রিত। তারা কোনো ঐতিহাসিক বা মহত্বপূর্ণ উদ্দেশ্যে কাজ করে না। তো এই হচ্ছে আমাদের ন্যাচারালিজম। তা আমাদের ন্যাচারালিজম আমাদের কি শেখায়? ন্যাচারালিজম আমাদেরকে শেখায় মানুষ প্রকৃতির একটি অংশ এবং তার আচরণ অনেকাংশেই পূর্ব নির্ধারিত। আমরা যদি দেখি যে চিন্তা যদি করি যে আমাদের এভাবে আমরা পূর্ব নির্ধারিত অনেক কিছুর উপর ভিত্তি করেই আমাদের এই ন্যাচারাল চলতেছি আমরা, আমাদের সবকিছু এখানেই দেখতে পাচ্ছি। তো সেটা আমাদেরকে ইয়ে করে তোলে। যেমন আমরা দেখি যে 1850 সালে যে আহ, এই আন্দোলনটা যখন ইয়ে হলো, হ্যাঁ, আহ, সেখানে আমাদের আহ, এই যে ন্যাচারালিজমের যে লেখকরা যারা ছিল, তারা আহ, এখানে তাদের কোনো আশা আকাঙ্ক্ষা, কোনো দাবি দাওয়া এগুলো তুলে ধরে না। হ্যাঁ, এখানে তারা তুলে ধরে যে সমাজেরই অবক্ষয় যেটা হচ্ছে সে অবক্ষয়ের রূপটাকে তুলে ধরে। একটি সাহিত্যিক জীববিজ্ঞানের পর্যায়ে নিয়ে গেছে। আমরা যেমন জীববিজ্ঞানে কি করি, একটা ব্যাংকে কেটে তার ভিতরে ইয়ে সবকিছু দেখি, হ্যাঁ, আবার এভাবে কোনো একটা গাছের ইয়ে কেটে সেটা ইয়ে করি। যেমন একটা ফুল তার ব্যবচ্ছেদ করে কোনটা আহ পাপড়ি, কোনটা পুংকেশর, কোনটা গর্ভাশয়, এসব কিছু আমরা এখানে বিবেচনা করি। ঠিক তেমনি ন্যাচারালিজমে এই জিনিসটা করা হয়। সেখানে পাঠকের কাজ হচ্ছে যে কি, আহ, বুঝে ফেলা মানুষ কেন এমন আচরণ করে। যেমন একটা মানুষ চুরি কেন করে, প্রথম কারণ হচ্ছে তার অভাব। যদি অভাব না থাকতো সে চুরি করতো না। তো এখন আমরা যত আধুনিক হচ্ছি আমাদের সাহিত্যে ন্যাচারালিজমের প্রভাবটা খুব বেশি কি আলোড়িত করতেছে। যেমন এটা প্রথম যখন আহ উম, মাদাম বেভাবেরি নামক একটা উপন্যাস যখন লেখা হলো ফ্রান্সে, হ্যাঁ, তখন এটা খুব আলোড়ন তুলেছিল। অশ্লীলতার দায়ে এটা অভিযুক্ত করা হয় এবং আহ আহ, কিন্তু মানুষের চিন্তার জগতে সেটা একটা প্রচন্ড নাড়া দিয়েছে। আবার আমরা যেমন ধরো বললে অনেকটা খারাপ শোনাবে, যদিও আমি সাপোর্ট করি না, আমার কাছে একটু বিকৃত মন, তসলিমা নাসরিনের কথা। তসলিমা নাসরিন কিন্তু এই ন্যাচারালিজমের মতো করে কথাগুলো বলার চেষ্টা করে। হুমায়ুন আজাদ, তার কথাগুলো কিন্তু এরকম। তোমরা যদি হুমায়ুন আজাদের বিভিন্ন লেখা বই আছে, পাকশার জমিনবাদ, তারপরে আহ নারী একটা বই আছে। হুম, তো এখানে আমরা দেখবো যে এই যে যে আমাদের সমাজের যে নোংরা চিত্র, আমাদের যে মনের যে বিকারগ্রস্ত চিন্তা, এই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়। তো এই কারণেই আমাদের সাহিত্যে বিশ্লেষণে ন্যাচারালিজম এখনো কি প্রাসঙ্গিক হয়ে আসতেছে। আমি আহ অনেকদিন আগে একটা সিরিয়াল দেখছিলাম, শেষ করতেছি এটা দিয়ে। ন্যাচারালিজমটা কি দেখানো হয় দেখো, সেখানে দেখানো হয় যে মহাভারত সিক্রেট নামে একটা সিরিয়াল। সেখানে একটা জায়গায় দেখানো হয় একটা মেয়ে প্রস্টিটিউট, সরি, একটা ছেলে প্রস্টিটিউট ভাড়া করে নিয়ে যায়, কিন্তু সে প্রস্টিটিউটকে ইয়ে করে না, তার দেহ সম্ভোগ করে না। সে প্রস্টিটিউটকে ভাড়া করে নিয়ে যায়, তার ওই প্রচুর টাকা দেয়, কিন্তু সে ওই মেয়েটার গায়ে ব্লেড দিয়ে কি করে, আঁচড় দেয়, এবং ব্লেড দিয়ে আঁচড় দেওয়ার পর সেখান থেকে যে রক্ত বেরোয় সেই রক্ত খায়। এটাই তার নেশা। তাহলে দেখো এরকম যে একটা বিকৃত মানসিকতার ইয়া আমরা আহ, দেখতে পাই, ন্যাচারালিজম সেটা তুলে ধরার চেষ্টা করা হয়। যেমন এখন আমাদের যে লেসবিয়ান বা ইয়েটা আছে, বা আমাদের যে সমকামিতার বিষয়গুলো, সেগুলো কিন্তু ন্যাচারালিজম উঠে আসতেছে। সমকামিতা, এটা আমরা আধুনিক যুগে এসে যতটা
আহ, আহ, জানতে পারতেছি, এক সময় এগুলো তো মানুষ চিন্তাও করতে পারতো না, তাই না? তো এই যে যে এভাবেই আমাদের যে আহ, আহ, মানে আহ, বিকৃত বা কালো অধ্যায়গুলো জীবনের, সেগুলো ন্যাচারালিজমে তুলে ধরা হয়। তো আজকে এতটুকুই। তাহলে ভালো থাকবে সবাই। রাত অনেক হলো, এনার্জিতে আর কুলাচ্ছে না, সারাদিন অনেক লোড গেছে।